হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ইক্কা বলে ছবিটাকে নিয়ে। এটা ডিরেক্ট করেছে সিদ্ধার্থ পি মালহোত্রা এবং নেটফ্লিক্সে ছবিটা মুক্তি পেয়েছে। সানি দেওল রয়েছে, তিলোত্তমা সোম রয়েছে, অক্ষয় খান্না রয়েছে, দিয়া মির্জা রয়েছে। একটা কোর্টরুম ড্রামা হতে চলেছে ছবিটা। তো এবার এই ছবিটা আমার ট্রেলারটা ভালোই লেগেছিল। ছবিটা থেকে একটা এক্সপেকটেশন ছিল সার্টেন, কারণ সানি দেওলকে এরকম একটা কোর্টরুম ড্রামার মধ্যে দেখতে পাচ্ছি। দামিনী আমার খুব পছন্দের ছবি, তো সেইখান থেকে একটা এক্সপেকটেশন ছিল। কিন্তু আমি বলতে চাই, এই সিদ্ধার্থ পি মালহোত্রার আমি একটা ইন্টারভিউ দেখছিলাম কদিন আগে এই সিনেমাটাকে কেন্দ্র করে। তো সে বলছিল আমি এই ছবিটা অনেক বছর ধরে বানাতে চাই। এক সময় আমি ইয়াশ রাজে পিচ করেছিলাম, আদিত্য চোপড়া আমায় কিছু ইনপুট দিয়েছিল, কিন্তু তারপরে হয়নি, হ্যান ত্যান। তার আগে সিদ্ধার্থ পি মালহোত্রা ধর্মাতে কাজ করতো, ধর্মা ইয়াশ রাজ হয়ে তারপরে এখন ফাইনালি এটা নিজে প্রডিউস করেছে নেটফ্লিক্সের সাথে। এবার ব্যাপার হচ্ছে কি, এই যখনই এই ইয়াশ রাজ ধর্মার থ্রু দিয়ে এরা আসে, এদের প্রবলেমটা হচ্ছে কি, এরা হলিউডের সিনেমার বাইরে না, মানে দুনিয়াটা মানে জানে না। এই সিনেমাতে স্টার্টিংয়ের যে কনফ্লিক্ট পয়েন্টটা আছে, যে কারণে সানি দেওল কেসটা নিচ্ছে, ঠিক আছে, ওই যে অ্যাঙ্গেলটা দেখিয়েছে, বাট ওই অ্যাঙ্গেলটা না ফোর্স ফিট করে এই ছবিটার মধ্যে ঢুকিয়েছে। তার জন্য একটা ব্যাক স্টোরি ক্রিয়েট করেছে, যেটা ছবিতে কোথাও ভিজুয়ালি আমাদেরকে দেখায় না। এবং ওটা যে মেনশনও করছে, তার জন্য না আলাদা করে এই গল্পটার মধ্যে কোনো ইম্প্যাক্ট বা ক্যারেক্টারদের ডায়নামিক্সদের মধ্যে কোনো পরিবর্তন কিছু আসছে না। ঠিক আছে, মানে জাস্ট ওটা বারবালি ক্যারেক্টার্সগুলো বলেছে, বিকজ ওই ইনিশিয়াল কনফ্লিক্ট পয়েন্টটা সেট আপ করতে হবে। এবং সেই কনফ্লিক্ট পয়েন্টটা মানে একেবারেই মানে কি বলবো, অরিজিনাল নয়। একটা সিনেমা এসেছিল হলিউডের, নাম হচ্ছে ডেসপারেট মেজার্স বলে। ওতে ছিল হচ্ছে মাইকেল কিটন। আপনারা যদি ডেসপারেট মেজার্স নাও দেখে থাকেন, ওটার একটা হিন্দি রিমেক হয়েছিল। তখনকার দিনে তো আনঅফিসিয়াল রিমেক হতো, সঞ্জয় গুপ্তা সব বিদেশি সিনেমা ঝাড়তো, তো সঞ্জয় গুপ্তা বানিয়েছিল জং বলে। সঞ্জয় দত্ত ছিল, শিল্পা শেট্টি ছিল, জ্যাকি শ্রফ ছিল, আদিত্য পাঞ্চালি ছিল, এই আমাদের অভিনব কাশ্যপ লিখেছিল স্ক্রিন প্লে, অনুরাগ কাশ্যপ আই থিঙ্ক ডায়লগস লিখেছিল। ঠিক আছে, একটা গান ছিল দেখবেন, কদিতে আনা বল্লি দি গল্লি। ও এক্স্যাক্টলি ওই সেম প্লট পয়েন্টটাকে তুলে এখানে বসিয়ে দিয়েছে, যে কেন সানি দেওল কেসটা লড়বে। ঠিক আছে, তো ওই পুরো ওখান থেকে ওটাকে তুলে নিয়েছে আর কি, পুরো সেম। ঠিক আছে, ওটা করলে এবার তারপরে যখন তুমি মেন কোর্টরুম ড্রামাটাতে ঢুকছো, ঠিক আছে, কোর্টরুম ড্রামাটাতে তুমি ঢুকলে বা সেখানে তোমায় কোর্টে আর্গুমেন্ট ইত্যাদি দেখাতে হবে, সেখানে মানে সেটাকে ভালো করে লেখাই হয়নি। কোর্টরুম ড্রামা দেখতে কখন মজা লাগে, যে একটা উকিল একটা কিছু বলছে, ও আবার কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছে, সেই জিনিসটা জমজমাটি হবে। ঠিক আছে, এ একটা কিছু ক্লু আনছে, ও একটা কিছু ক্লু আনছে, এ একটা এভিডেন্স আনছে, সেই যে একটা হাড্ডাহাড্ডি ফাইট হবে, সেই ব্যাপারটা তৈরিই করতে পারেনি। ওই জায়গার রিসার্চ বা রাইটিং একেবারে দুর্বল আর কি। ঠিক আছে, এবং আপনি শেষের দিকে যে গিয়ে যে টুইস্টটা দেখাচ্ছে, সেটা আপনি আগে থেকেই প্রেডিক্ট করতে পারছিলেন। এবার আপনি ভাবছেন যে আচ্ছা কীভাবে রিভিল করবে, কি হবে, সেটাও খুব একটা ইন্টারেস্টিং নয়। কিন্তু মানে খুব বাকি সিনেমাটা কোর্টরুম ড্রামা বা লাস্টের যে এন্ডিংয়ে যা হয়, সেগুলো খুবই জেনেরিক জেনেরিক জিনিসপত্র, খুব সিম্পল জিনিসপত্র আর কি। এবং আমি ধরে নিচ্ছি যে আপনি কোর্টরুম ড্রামাকে খুব ইন্টারেস্টিংলি পিঙ্কের মতো বা খুব রিয়েলিস্টিকভাবে প্রচুর রিসার্চ করে লিখছেন, আপনি খালি মেলোড্রামাটিক জোনের মধ্যেই খেলতে চাইছেন। ঠিক আছে, দামিনীও দেখবেন প্রচণ্ড মেলোড্রামাটিক জোনের মধ্যেই খেলে, কিন্তু দামিনীতে এই যে চাড্ডা আর গোবিন্দের মাঝে যে টাসেলটা ছিল, সেটা এক্সট্রাঅর্ডিনারি লাগছিল দেখতে, মানে যেরকম সানি দেওল সেরকম অমরিশ পুরী, ডায়লগ বাজি যেটা কোর্টের মধ্যে হচ্ছিল। এবার এখানে সানি দেওল মাঝে মাঝে না, মানে কখনো খুব রিয়েলিস্টিক অভিনয় করছে, গ্রাউন্ডেড অভিনয় করছে, হুট করে মাঝে মাঝে চেঁচাতে শুরু করছে। এবার ছবিটার পিচটা সেটা নয়, তো আপনি দেখবেন ছবিটার মধ্যে অনেক জায়গায় না এরকম ইনকনসিস্টেন্সি আপনি লক্ষ্য করতে পারবেন, যেখানে সানি দেওল হঠাৎ করে লাউড অভিনয় করতে শুরু করে দিচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে তিলোত্তমা সোমকে দিয়ে ওই 2.5 কিলো হাত ডায়লগটা দেওয়া হবে বলে তাকে হাতে প্লাস্টার পরিয়ে দিয়েছে, কিন্তু ওটা কিন্তু গল্পের মধ্যে কোনো নেই, সিগনিফিকেন্স নেই। মানে কেন হলো, কি হলো, কেন হাতে প্লাস্টার পরে এলো, কি কোনো ডায়লগটা ইন্টিগ্রেট করতে হবে যে পাবলিকের ভালো লাগবে, একটা ক্ল্যাপ ট্র্যাপ মোমেন্ট তৈরি করবো, তাই জন্য জোর করে ঢুকিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই যে তিলোত্তমার সাথে ওর যে ওকে মেন্টর মনে করতো বা কিছু, সেই ব্যাপারগুলো এস্টাবলিশ করেনি। ঠিক আছে, এই সানি অক্ষয় খান্নার মধ্যে কি ঝামেলা, কি ব্যাপার, সেগুলোকে যেটা বললাম ব্যাক স্টোরিটা দেখাইনি। আচ্ছা, এই যে ইমোশনাল ব্যাপারটা ভিকটিমের জন্য আপনি ফিল করবেন, সেগুলো ওয়ার্কই করে না কিন্তু। মানে একটা মেয়ে সে কোমার মধ্যে রয়েছে, তার জন্য আপনি কিছু ফিল করবেন। আচ্ছা, সানি দেওলের যে পারিবারিক যা প্রবলেম চলছে ইত্যাদি, সেগুলোর জন্য যে আপনি কিছু ফিল করবেন, দিয়া মির্জা ওদের যে ইমোশনাল বন্ডিং ইত্যাদি সানি দেওলের সাথে, সেগুলো না খুব জেনেরিকভাবে জাস্ট চলছে, আপনি কিন্তু আপনাকে ইমোশনগুলো একদম টাচই করতে পারছে না, মানে মোমেন্টসগুলো ওয়ার্ক করছে না আর কি একেবারেই। আর তবু আমি বলবো তিলোত্তমা সোম ভালো পারফরমেন্স দিয়েছে কম্পারেটিভলি,
মানে ও ক্যারেক্টারটা মেনটেন করে রেখেছিল, যে কখনো রকম লাউড পারফরমেন্স দিচ্ছিল না। দেখুন সানি দেওলের তো আমি খুব ফ্যান, আমার তো ভালো লাগে সানি দেওলকে, আপনারা রিভিউ দেখে নিশ্চয়ই জানেন আমি জাট বিশাল প্রশংসা করেছিলাম, ঠিক আছে। বর্ডার 2তেও আমার সানি দেওলের পারফরমেন্স খুব ভালো লেগেছিল, বাট এটাতে না মানে আপনাকে একটা টোন ধরে পারফরমেন্সটা দিতে হবে, হঠাৎ করে লাউড হয়ে যাচ্ছে আবার কখনো সাটেল হয়ে যাচ্ছে, এই জিনিসটা ঠিক লাগেনি। আমার সানি দেওলের পারফরমেন্স এই ছবিটার মধ্যে খুব একটা ভালো লাগেনি। আর অন্যদিকে অক্ষয় খান্না যদি বলি, অক্ষয় খান্নার জায়গায় পুরো রেহমান ডাকাতকে আপনি দেখতে পাবেন, যে অক্ষয় খান্না একটা টাইমে আর কি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার্স প্লে করতো, আপনার দেখে ভালো লাগতো, ঠিক আছে, পারফরমেন্সে ভেরিয়েশন ছিল। হ্যাঁ, এখানে পুরো আপনি হেয়ার স্টাইল থেকে শুরু করে সব কিছু একদম রেহমান ডাকাত, এবং পারফরমেন্সটাও পুরো খুব টিপিক্যাল, ঠিক আছে, এবং খুব ওয়ান নোট পারফরমেন্স দিয়েছে। অক্ষয় খান্নার পারফরমেন্সও কিন্তু এই ছবিটার মধ্যে খুব একটা ইমপ্রেসিভ নয়, একেবারেই নয় আর কি। তো ওভারঅল মিলিয়ে ইক্কা ছবিটা খুবই অ্যাভারেজ একটা ছবি হয়েছে, আপনি একবার চালিয়ে দেখে নিতে পারেন, বাট মানে কোনো আপনাকে টেনশন, থ্রিল, এক্সাইটমেন্ট, একটা দারুণ আর কি হাই অকটেন কোর্টরুম ড্রামা বা ইমোশনস বা ক্যারেক্টার্স রিমার্কেবল, এগুলো কোনোটাই কিন্তু দারুণ করে প্রোভাইড করেনি। আর ব্যাপার হচ্ছে যে সানি দেওল কি ইক্কা ইক্কা বলছে, ছবির নাম দিয়েছে ইক্কা, তো ও কীভাবে কেস সলভ করে, ওর কি সিগনেচার স্টাইল, ঠিক আছে, ও কিভাবে মানে ডিফেন্স হয়েও, ঠিক আছে, এতদিন ধরে মানে কোনো ফালতু কেস নেয় না, ও যে একদম অনেস্ট লয়ার, সেই ব্যাপারগুলো তো ওর যে ইন্ট্রোডাকশন সিনটা দিচ্ছে, স্টেজে এসে ভাষণ দিচ্ছে, সেটা না দিয়ে তোকে একটা কোর্টরুম সিন দিতে পারতো, যেখানে ও একটা কোনো কেস সলভ করে বা কিছু করে ওটা আপনি এস্টাবলিশ করে দিতে পারতেন যে কীভাবে লাস্ট মোমেন্টে কিছু একটা ইক্কা নিয়ে আসে এবং ওর সিগনেচারটা কি, সেগুলো কোনো এস্টাবলিশমেন্ট নেই। সানি দেওল এসে একটা জায়গায় স্টেজে জ্ঞান দিচ্ছে, ও খালি সেখানে বলছে যে আমি বড় লয়ার, হ্যান ত্যান, এগুলো বারবার বিল্ড আপ দিচ্ছে লোকে, কিন্তু ওর কাজের মধ্যে আমরা সেটা রিফ্লেকশন পাচ্ছি না। তো সব কিছু মিলিয়ে আর কি খুবই লেজি রাইটিং এবং খুব একটা ভালো হয়নি আর কি সিনেমাটা, এক্সিকিউশন, পারফরমেন্স সব দিক থেকেই আর কি। আর নেটফ্লিক্সের টিপিক্যাল লুক অ্যান্ড ফিল, মানে সেটা নিয়েও যে খুব কথা বলার মতো কিছু আছে, দারুণ কিছু শর্টস রয়েছে সেরকম নয়, খুব জেনেরিক লুক অ্যান্ড ফিলেই ছবিটা বানানো হয়েছে। তো এই বলার ছিল। তো আপনারা যদি দেখে ফেলেছেন ইক্কা, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর যারা দেখবেন ভাবছেন দেখতে পারেন আর কি, অ্যালগোরিদমিক ভিউইং এর জন্য দেখতে পারেন।